ভাবে হবে। ভালো করে বাড়িতে এলআর আর সিআর প্র্যাকটিস করবে, পরের দিন এলসিআর করব। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা লাস্ট কিছু শেখানোর জায়গা, বাকি জিনিসগুলো আর কিছু শেখানোর নেই, আগে যা করেছি সিমিলারলি প্রসেস এগোবে। নতুন জিনিস হচ্ছে লেখো পাওয়ার, খুব ইম্পর্টেন্ট জিনিস পাওয়ার। হেডিং দাও পাওয়ার ইন অ্যান এসি সার্কিট। হেডিং দাও পাওয়ার ইন অ্যান এসি সার্কিট। চলো আমাকে বলো পাওয়ারের ফর্মুলা কি ছিল আগে, একদম কারেন্ট ইলেকট্রিসিটিতে। বলো বাবা। পাওয়ারের একদম কারেন্ট ইলেকট্রিসিটিতে ফর্মুলা কি ছিল? ভিআই। আচ্ছা, এই ভিটা কি এসিতে, এসিতে ইন এসি ভি এন্ড আই টাইমের রেসপেক্টে কি কনস্ট্যান্ট? না। তাহলে পাওয়ার কি টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট হবে? না। তাহলে পাওয়ার যদি টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট না হয়, তাহলে আমরা কোন পাওয়ারের কথা বলবো? একদম এসির ভিডিও 1 এ বুঝিয়েছিলাম, তার নাম হবে এভারেজ পাওয়ার। মনে পড়ছে? এভারেজ পাওয়ারকে লেখার স্টাইল এরকম ভাবে লেখে, পি এভারেজ অথবা পি দিয়ে মাথায় বার, মানে এভারেজ। আগে শিখিয়েছিলাম আমি এগুলো সব। ক্লিয়ার? যেহেতু ইন এসি ভি এন্ড আই ডিপেন্ডস অন, কেন হলো? ভি এন্ড আই ডিপেন্ডস অন টাইম। তাহলে আর পাওয়ার বলে এখানে কিছু হবে না, পাওয়ারটাও টাইমের উপর ডিপেন্ড করবে, যার ফর্মুলা হবে ভি টি ইনটু আই টি। ভি ফাংশন অফ টেম্পারেচার এটাই, আই ফাংশন অফ টাইম। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার এত অবধি সবার? হ্যাঁ স্যার। তাহলে তাহলে আমরা বলবো, ভালো করে বুঝবে, এখানে আমাদের উদ্দেশ্য এভারেজ পাওয়ার বার করা। এভারেজ পাওয়ার আশা করি তোমাদের মনে আছে। এই যে আমরা এভারেজ গুলো বার করি, এটা ফুল সাইকেলের জন্য বার করি না হাফ সাইকেলের জন্য বার করি? বলো। ফুল সাইকেলের জন্য। হাফ সাইকেলও তো করেছিলাম, করে দেখিয়েছিলাম না 63 পয়েন্ট কত একটা পার্সেন্টেজ আসে, আর ফুল সাইকেলে আরএমএস করেছিলাম। তো সেম জিনিস আমরা এখানেও করব। দেখো আমি তাহলে এটাকে এরকম লিখবো, ভিটি ইনটু আইটি তার এভারেজ। এভারেজ মানে এইরকম দাগ দিতে পারো, এরকম দিতে পারো, যা ইচ্ছে। ক্লিয়ার? ভালো করে বুঝবে টেকনিকটা। ক্লিয়ার? আচ্ছা, ভি এর ফর্মুলা কি ছিল এক্ষুনি বলো? এক্ষুনি লিখলাম ভি ফাংশন অফ টি। কি লিখি আমরা? বলো। ভি নট সাইন ওমেগা টি। কি রে? আচ্ছা, কারেন্টকে কি লিখি তোমরা বলো? আই নট সাইন ওমেগা। আচ্ছা, সাইন ওমেগা টি। আচ্ছা বাবা, সাইন ওমেগা টি হয় না মাঝে মাঝে প্লাস সামথিং হয়, মাইনাস সামথিংও হতে পারে, আবার শুধু ওমেগা টিও হতে পারে। কিরে আবার বোঝ বোঝ, কারেন্ট ভোল্টেজের সাথে সেম ফেজে থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। কখন থাকতে পারে? পিওর রেজিস্টিভ হলে। নাও থাকতে পারে কখন? এল সি হলে।
কম্বিনেশন হলে তো আবার ফাইও হয়ে যাবে নাকি, π/2 হবে এরকমও গ্যারান্টেড নেই, যা ইচ্ছা ভ্যালু হতে পারে। বললাম না একটা অঙ্কে 45 এলো মনে হয়, আমার মনে পড়ে, আরেকটাতে 53 হলো, ডিপেন্ড করবে ভ্যালুগুলোর উপর। তাহলে আই ভি এর সাথে সেম ফেজে থাকতে পারে, না থাকতে পারে, যা ইচ্ছা ফেজে থাকতে পারে। তাহলে আমি জেনারেল যদি করি, আমি ধরে নিই +5, তুই বলবি যে না স্যার আমি ধরবো -5, কিচ্ছু যায় আসে না। তারপরে তুই বলবি না স্যার আমি φ0 ধরবো। আরে করে নি, ফাই এর জায়গায় 0 বসিয়ে দিবি, কতক্ষণ লাগবে বার করতে ভ্যালু? কিরে, হ্যাঁ স্যার। তাই আমরা ফাই ধরলাম। আচ্ছা, এই পুরো ভ্যালুটার কি করতে হবে? মাথায় বার মানে কি করতে হবে? অ্যাভারেজ করতে হবে। কিরে, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এটা হবে v0 i0 sin ওমেগা টি। এটাকে sin a প্লাস b এর ফর্মুলায় যদি ভাঙি তাহলে এটা হবে sin a cos b প্লাস cos a sin b। বল সবাই বুঝলি কিনা? তাদের হোল বার। কিরে, আচ্ছা, এটাকে যদি আমি আবার সব শুধু মাল্টিপ্লাই করে দিই তাহলে v0 i0, আচ্ছা পুরোই করে দিই, v0 i0 sin স্কয়ার ওমেগা টি cos phi প্লাস v0 i0 sin ওমেগা টি cos ওমেগা টি sin phi, তাদের হোল অ্যাভারেজ। কোনো ডাউট হলে বলবি আবার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো করে শোন। এর পরের লাইনটাকে আমি এরকম করতে পারি, কেন করছি তার উদ্দেশ্য নিঃসন্দেহে তুই বুঝতে পারবি এক্ষুনি। এর পরের লাইন আমি এখানেই করব, দেখে নে, তোরা পরের লাইন লিখে নিবি। এখানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 2 হবে। আচ্ছা, 2 sin থিটা cos থিটা, 2 sin ওমেগা টি cos ওমেগা টি, 2 sin থিটা cos থিটা কিসের ফর্মুলা হয় রে? sin 2 থিটা। sin 2 থিটা। তাহলে এটা মুছে আমি লিখতে পারি, জিনিসটা দাঁড়ালো sin 2 ওমেগা টি। বল বুঝলি কিনা পরের লাইন? আমি ওখানেই বললাম জায়গা কম বলে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো তোরা খাতায় নোট ডাউন করিস তো? হ্যাঁ স্যার। তাহলে তোরা একদম প্রথমের দিকে যা, যেখানে আমি হাফ সাইকেলের ফুল সাইকেলের জন্য দেখ ভ্যালু 0 করেছিলাম, ইন্টিগ্রেশন করে করে দেখিয়েছিলাম। হাফ সাইকেলের জন্য ভ্যালু বেরিয়েছিল 2 ডিভাইডেড বাই পাই ইন্টু i0। ফুল সাইকেলের জন্য ভ্যালু বেরিয়েছিল i0/√2 RMS ভ্যালু। সেই জায়গায় গিয়ে দেখবি, আর এখানে যারা ইউটিউবে দেখছিস তারা ইউটিউবে দেখবি ওই ভিডিও খুলে, সেই ভিডিওতে আমি লিখেছিলাম সাইডে কোথাও, এবং এটা আমি প্রুফ করে দেখিয়েছি। কি লিখেছিলাম সাইডে কোথাও? sin স্কয়ার ওমেগা টি এভারেজ ভ্যালু হয় হাফ। পেয়েছিস সবাই? খাতা খুলে দেখ, নিঃসন্দেহে ছিল। আচ্ছা, লেখা ছিল নিঃসন্দেহে। তারপরে sin 2 ওমেগা টি এভারেজ কত লেখা ছিল? কত ছিল? 0 ছিল। কিভাবে আসে? ইন্টিগ্রেশন করে আসে। এটা তো করে দেখানো, sin স্কয়ার ওমেগা টি করে দেখানো। কোথায় করেছে? অ্যানসার হচ্ছে আরএমএস এ করেছিলাম। দেখ, sin স্কয়ার ওমেগা টি ছিল হাফ করে 2 sin স্কয়ার ওমেগা টি এনেছি, তারপর 2 sin স্কয়ার ওমেগা টি কে 1 মাইনাস cos 2 ওমেগা টি করেছি, করার পর ফাইনালি অ্যানসার এসেছিল i0/2। তারপরে তো রুট করার জন্য i0/√2 এসেছিল, i0/2, i0 টা কনস্ট্যান্ট, তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা কত হয়? হাফ। সেই ছিল হাফ।
ক্লিয়ার? কিরে Yes, sir. এটা দেখতে হবে, ভিডিওগুলো না দেখলে বোঝা যাবে না। তার জন্য তো বললাম যে ওটা ওর জন্য ওখানে রেডি করে রেখেছিলাম। এই ভ্যালুটা তাহলে হয়ে গেল 0, পুরোটা কেটে গেল, sin ওমেগা টি 0, sin স্কয়ার ওমেগা টি বেরোলো হাফ, তাহলে পি অ্যাভারেজের ভ্যালু বেরোচ্ছে হাফ ভি নট আই নট cos phi। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, হাফ ভি নট আই নট cos phi। অথবা এটাকে লেখা যায়, দেখো, ভি নট বাই রুট টু আই নট বাই রুট টু cos phi। লেখা যায় রুট টু হাফ হবে, ভি নট বাই রুট টু মানে ভিআরএমএস, আই নট বাই রুট টু মানে আইআরএমএস cos phi। তাহলে এটা হলো অ্যাভারেজের ফর্মুলা, ভুললে চলবে না। এই cos phi কে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। খুব ইম্পর্টেন্ট পাওয়ার ফ্যাক্টর। দেখো এবার কিভাবে পরপর করে দেবো আমি। ক্লিয়ার সবার এত অবধি? হ্যাঁ, Yes, sir. চলো, cos phi যেটাকে বললাম আমরা পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, আমরা এখান থেকে এখনো পর্যন্ত কটা সার্কিট করেছি? আমরা করেছি শুধু আর, শুধু এল, শুধু সি, এল আর, সি আর, লাস্ট বাকি এল সি আর। ওটা আলাদা করে করব বলে রেখে দিয়েছি। এল আর, সি আর, টোটাল হলো 3টে আর 2টো 5টা, টোটালি হবে 6টা, আবার তো 5টার জন্য ওই এলসিআর এর লজিক খাটবে। আচ্ছা, ভালো করে দেখো, তাহলে আমি এরকম করছি, সার্কিট বলো। আচ্ছা, একটা করে বলো। অনলি রেজিস্টারের। আচ্ছা বাবা, ভালো করে দেখো বাবা, এই ফাইটা মানে কি? ফাইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে বারবার। ফাইটা মানে কি? শুধু ফাইটা মানে কি ডিফাইন করে শুধু ফাইটা? বলো। কি রে? Phase difference. না, ওইভাবে বললে তো হবে না। ফেজ ডিফারেন্স বলা মানে বুঝেছো কি বোঝোনি আমি বুঝতে পারলাম না। আর কিছু কথা? কেউ এক্ষুনি বললে, হ্যাঁ বা ফাইভ। অ্যাঙ্গেলটা আরেকবার শুনতে পাইনি, আরেকবার। আই আর ভি নটের অ্যাঙ্গেলটা। একদম। বা আরো ভালো কথায় ফাইটা রিপ্রেজেন্ট করে কারেন্ট আর ভোল্টেজ, লিড ল্যাগ, এইসব গল্প। কি হ্যাঁ কি নয়? হ্যাঁ স্যার। আচ্ছা বাবা, পিওরলি রেজিস্টিভ সার্কিটে কারেন্ট আর ভোল্টেজ কোন ফেজে থাকে? একই phase এ। তাহলে তোমার কি মনে হয় ফাই কত হবে? 0. বাহ। আচ্ছা বাবা, ফাই যদি 0 হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর কি হবে? 1। কিছু মাথায় ঢুকলো? কিরে? Yes, sir. চলো, এবার শুধু এল। আচ্ছা বাবা, শুধু এলে ফাই কত হয় বাবা? বলো বলো বলো। Pi/2. ভেরি গুড, পাই বাই 2। এখানে তো আর কিছু যায় আসছে না, লিড ল্যাগ কিছু যায় আসছে না, তো আমার অ্যাঙ্গেলটা দরকার। বলো cos phi কত হবে? সরি, পাওয়ার ফ্যাক্টর কত হবে তাহলে? মানে cos phi কত হবে? cos pi বাই 2। 0. খুব ইম্পর্টেন্ট জিনিস, 0। তাহলে আমি কি বলতে পারি? ভালো করে শোনো, এভারেজ পাওয়ার ইন আ পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। কি বলছি? ভালো করে শোনো,
অ্যাভারেজ পাওয়ার ইন আ পিওরলি, বলো বলো বলো, ইন্ডাকটিভ সার্কিট। কত কত cos phi 0 হয়ে গেলে অ্যাভারেজ পাওয়ার কত হয়ে যাবে? 0। মজাদার জিনিস বাবা, তার মানে কোনো পাওয়ার ওয়েস্টেজ, কোনো পাওয়ার ওয়েস্টেজ হচ্ছে না, খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, শুধু ক্যাপাসিটর হলেও ফাই কত, π/2, পাওয়ার ফ্যাক্টর আবার 0। কি রে বাবা? হ্যাঁ, Yes, sir. আচ্ছা, এবার কম্বিনেশন, তাই না? ভালো করে বুঝি। আচ্ছা, কম্বিনেশন যদি হয়, একটা একটা করে করি, এল আর আর। আচ্ছা, এল আর আর এর ক্ষেত্রে ফাই এর ভ্যালু কি বলা যায়? No, sir. হ্যাঁ, যায় যায়, দেখো কিভাবে যায়। ফাই ফাই মানে এটা বলা যায় না যে π/2 হবে, 0 হবে, এটা বলা যায় না। পাই কিভাবে ভ্যালু বলা যায় দেখো, ফাই ফাই রাখলাম। এবার কি মনে পড়ে এলআর সার্কিটে, পারলে এক্ষুনি খুলে দেখো, আজকেই করেছি, খাতা খুলে দেখো। এলআর সার্কিটে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটা আর ছিল, এটা এক্সএল ছিল, এটা জেড ছিল। খাতা খুলে দেখো, খাতা খুলে দেখো, ছিল? Yes, sir. এটা ফাই যদি হয়, বলো এই ট্রায়াঙ্গেল থেকে cos ফাই কত হবে? বেস বাই হাইপোটেনাস কত হবে? আর R by Z. বাই জেড। বলো বুঝলে কিনা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, জেডটাও কত হবে সেটাও আমরা পেয়েছিলাম, আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, তাই না? চলো এবার বলো সিআর সার্কিটে কি হবে বাবা? একই জিনিস, সিআর সার্কিটেও ফাই হবে, বাট এবার এটা আর হবে, এটা এদিকে এক্সি হবে, এটা জেড হবে, এটা ফাই হবে। তাহলে আবার cos ফাই কত হবে বলো তো? cos ফাই কত হবে বলো তো? R by root over R square. না না না, আগে এই ভ্যালুটা বলো, আগে এই ভ্যালুটা বলো বাবা। আর বাই জেডই হবে। Yes, sir. ভালো করে শোনো, তাহলে আর বাই জেড এই ফর্মুলাটা কিন্তু সব সময় খাটে, সবার জন্য খাটে, ভালো করে মাথায় ঢোকাও আগে এটা। হ্যাঁ, এটা পরের কথা যে জেড এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে জেড এর ভ্যালু কি হবে? এখানে জেড এর ভ্যালু হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার, বাট আর বাই জেড সবার ক্ষেত্রে খাটে। দেখবে দেখবে, দেখো এক্ষেত্রেও খাটে, দেখো বলো। আচ্ছা, শুধু আর, তাহলে আর বাই জেড, জেডটাও শুধু আর থাকলে জেডটাও কি হবে? R. আর, তাহলে আর বাই আর কত হয়? 1. তার জন্য 1 হয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে তো দুটো ইম্পর্টেন্ট জিনিস বেরোলো। একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা সবসময় আর বাই জেড হবে। হ্যাঁ, এটা পরের কথা, জেড এর ভ্যালু এক এক সময় এক এক রকম হবে, বাট আর বাই জেড তো সবসময় অ্যাপ্লিকেবল। অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা ভিআরএমএস আইআরএমএস cos ফাই। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস কি, পিওরলি ইন্ডাকটিভ বা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ার 0 হবে, কারণ cos ফাই বা পাওয়ার ফ্যাক্টর 0 হবে। বলো সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। মুছে দিলাম। এখান থেকে প্রথম একটা ইম্পর্টেন্ট জিনিস, দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা পরীক্ষায় খুব একটা একটা করে বলবো,
প্রথম জিনিসের নাম চোক কয়েল। প্রথম জিনিসের নাম চোক কয়েল। ভালো করে শুনবে। সবাই দেখেছো চোক কয়েল? কোথায় দেখেছো? ভালো করে বলছি শোনো। এই হলো একটা টিউবলাইট থাকে না, টিউবলাইটের গায়ে দেখবে একটা এখানে এরকম গোল মতো থাকে, এটাকে স্টার্টার বলে, এরকম সিলিন্ডার মতো দেওয়া থাকে, আর এইখানে একটা এরকম জিনিস থাকে, দেখেছো? বাড়িতে যদি টিউবলাইট থাকে, টিউবলাইট বলছি, এলইডি নয়, লেড গুলো নয়, টিউবলাইট যদি থাকে তাহলে দেখবে একটা গোল মতো থাকে, আবার অনেকের ওই গোলটা থাকে না, একেবারে ডাইরেক্ট কানেক্ট করা থাকে, মানে ডাইরেক্ট কানেকশন থাকে, এটাকে বলা হয় স্টার্টার। গোল মতো সিলিন্ডার মতো দেখবে একটা উঠে আছে এখানে, আর একটা এরকম লম্বা মতো, এরকম এই আমার হাতের সাইজের মতো এরকম একটা লম্বা মতো জিনিস থাকে, এটাকে বলা হয় চোক কয়েল। তার কাজ কি সেটা আমরা আজকে শিখবো। এর কাজ আর কিছুই নয়, পাওয়ারকে রিডিউস করে দেওয়া। কেন হয় শিখবো আমরা। বোঝা গেছে? করি বলি। হ্যাঁ স্যার। So what is choke coil? তোমাকে পরীক্ষায় প্রথম জিজ্ঞাসা করবে। It is simply an inductor with large inductance, inductance মানে কি? L, large inductance, which is used to reduce current or voltage। আরে বাবা, কারেন্ট রিডিউসড হলে ভোল্টেজও রিডিউসড হবে, which is used to reduce current in a circuit without much loss of energy, এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, আমি বোঝাবো, এক্সপ্লেন করবো সব, চিন্তা করিস না। আপাতত লেগ জিনিসগুলো সব ক্লিয়ার হবে। আচ্ছা, কি করে এটাতে? কি করে এটা? কি করে প্রিন্সিপাল যদি বলি, প্রিন্সিপাল, এর প্রিন্সিপাল কি? এর প্রিন্সিপাল লেখ। ইন ইন্ডাক্টর, তোরা জানিস, ইন ইন্ডাক্টর কারেন্ট, এই কারেন্ট ইন্ডাক্টরে কারেন্ট লিড করে না ল্যাগ করে? কি রে? কারেন্ট ল্যাগস বিহাইন্ড ইএমএফ বাই π/2। এটা হলো মেইন কথা, যেটা আমরা অলরেডি পড়ে এসেছি। আচ্ছা, কি বলছে ভালো করে বোঝ। আচ্ছা, পি অ্যাভারেজের ফর্মুলা আমরা কি পেলাম? মুছে দিয়েছি। VRMS IRMS cos phi। বল ঠিক লিখেছি কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কি সার্কিট বলেছে? কোথায় গেল? কি সার্কিট? সিম্পলি অ্যান্ড কি সার্কিট? ইন্ডাক্টর। আচ্ছা, এমন কিছু তৈরি হতে পারে নাকি যার রেজিস্ট্যান্স 0? কিরে, রিয়েল লাইফে এমন কোন সার্কিট তৈরি হতে পারে কি যার রেজিস্ট্যান্স 0? তাহলে এটা কি শুধু ইন্ডাক্টর হবে না ইন্ডাক্টর উইথ রেজিস্ট্যান্স হবে? আরে বাবা, যে বাল্বটা আছে বা তার মধ্যে যে তার গেছে, সেই তারেরও তো কিছু রেজিস্ট্যান্স থাকবে। ধরতে পারছিস? তাহলে এটা শুধু ইন্ডাক্টর হবে না এলআর সার্কিট হবে? এলআর সার্কিট হবে। এলআর সার্কিট।
এলআর সার্কিটের ক্ষেত্রে cos phi এর ফর্মুলা আজকেই শেখালাম, এক্ষুনি লিখেছিলাম, r বাই রুট ওভার r স্কয়ার প্লাস xl স্কয়ার, x স্কয়ার না লিখে ওমেগা স্কয়ার l স্কয়ার লিখতে পারি কি রে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এটা তো মানলাম যে এলআর সার্কিট, বাট মেনলি কে ডমিনেট করছে, আর না এল? আর না এল? L. এল। তাহলে কি আমি বলতে পারি আর লেস দেন ওমেগা এল? আর এর ভ্যালু ওমেগা এল এর থেকে খুব খুব ছোট কি রে? তো এটা কি করে বোঝা যাবে কি ডমিনেট করছে? আচ্ছা, ডমিনেট করছে। আবার শোন, আমি কি পড়াচ্ছি তোকে? চোক কয়েল। চোক কয়েল কি? রিয়েল লাইফে বুঝে নে চোক কয়েল কি। চোক কয়েল হচ্ছে এরকম একটা জিনিস, এরকম একটা ল্যামিনেটেড আয়রন কোর থাকে, তার উপর পেঁচিয়ে তার জড়ানো থাকে, খুব কাছাকাছি ঘনভাবে, মানে কি বলবো, ক্লোজলি স্পেস করে উন্ড করা হয়। খুব ক্লোজলি স্পেস চলে তার এলটা বাড়ে না কমে? বাড়বে। এল যদি বাড়ে, আর এর কম্পেয়ারে, আর তো নেই প্রায় বললাম, কার আর, জাস্ট তার যেটা ইউজ করেছি সেই তারের রেজিস্ট্যান্স, সেটার কত হবে? আলাদা করে তো কোনো রেজিস্ট্যান্স আমি লাগাচ্ছি না। তাহলে এল এর কম্পেয়ারে আর ছোট না বড়? ছোট। তাই লিখেছি আর লেস দেন ওমেগা এল। ওমেগাকে একসাথে করে লিখেছি, তা আরো ছোট হবে তাহলে, কারণ আমরা তো জানি ওমেগা আমাদের লাইফে, আমাদের, আমি আগের দিন বলেছিলাম, আমাদের ইন্ডিয়াতে ওমেগা ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। ওমেগার ফর্মুলা 2 পাই এন, মানে 100 পাই হয়ে যাবে, তাহলে তো আরো বেড়ে যাবে, হ্যাঁ কি নয়? হ্যাঁ স্যার। তাহলে ওমেগা এল আরো বেড়ে যাবে, তাহলে আর আরো কমে যাবে। আচ্ছা, আর লেস দেন যদি ওমেগা এল হয়, তাহলে আমি এখান থেকে এই আর স্কয়ারটাকে নেগলেক্ট করে লিখতে পারি cos phi নিয়ারলি ইকুয়াল টু 0 হবে। আরে ডিনোমিনেটর হিউজ, ডিনোমিনেটর যদি খুব বড় হয়, তার আবার স্কয়ার আছে, ডিনোমিনেটর যদি খুব বড় হয়, তাহলে এই ভ্যালুটা cos phi ভ্যালু টেন্ডস টু 0 হবে। হ্যাঁ স্যার। তাহলে cos phi যদি টেন্ডস টু 0 হয়, 0 না হোক, কম হবে তো বুঝতেই পাচ্ছিস, তাহলে সার্কিটে পাওয়ার কম খরচ হবে না বেশি খরচ হবে? কম খরচ হবে। এটাই হলো চোক কয়েলের ইউসেজ। এবার বোঝ, ভালো করে শোন, অ্যাকচুয়ালি চোক কয়েল কি করে? কারেন্ট বা ভোল্টেজকে কমিয়ে দেয়। ভালো করে শুনবি, কারেন্ট বা ভোল্টেজকে কমিয়ে দেয়। এদিকে দেয়, কারেন্ট যদি কমে যায় বা ভোল্টেজ কমে গেলে অ্যাভারেজ পাওয়ারও কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে কারেন্ট বা ভোল্টেজকে কমিয়ে দেয়। ভালো করে শুনবি। আচ্ছা, রেজিস্ট্যান্স, নরমাল রেজিস্ট্যান্স সব ভুলে যা, ছোটবেলার কথা ভাব। নরমাল রেজিস্ট্যান্স, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, রেজিস্ট্যান্স কারেন্টটাকে ফ্লো করতে দেবে না বাধা দেবে? কি রে? তাহলে সেখানেও রেজিস্ট্যান্সও কারেন্টকে কমিয়ে দেয় না বাড়িয়ে দেয়? কিন্তু ডিফারেন্স কোথায়? বোঝ, ডিফারেন্স কোথায়? রেজিস্ট্যান্স কারেন্টকে কমিয়ে দেয় কিন্তু পাওয়ারকে কমাতে পারে না, তাই এক্সট্রা পাওয়ারটা হিটে কনভার্ট হয়। বুঝতে পারছিস কিনা বল? হ্যাঁ স্যার। চোক কয়েল পাওয়ারকে কমিয়ে দেয় কিন্তু এক্সট্রা কোনো এনার্জি লস করে না। এই হলো সেই কথাটা, দেখ, হুইচ ইজ ইউজ টু রিডিউস কারেন্ট। রেজিস্টারও কিন্তু কারেন্টকে কমায় ইন আ সার্কিট। তাহলে এত অবধি মনে হচ্ছে রেজিস্টারও সেম কাজ, উইদাউট মাচ লস অফ এনার্জি, whereas resistance
এনার্জি লস করায়। তাই কোনটা বেশি প্রেফার হবে তোর কারেন্টকে কমাতে গেলে, রেজিস্টার নাকি এসির ক্ষেত্রে? চোখ কয়েল। চোখ কয়েল। এখনো পর্যন্ত কোনো বোর্ডসে পরীক্ষায় এই কোশ্চেনটা দেয়নি যে হুইচ ওয়ান ইজ প্রেফার্ড ফর টু মিনিমাইজড পাওয়ার, চোখ কয়েল অর রেজিস্ট্যান্স। অ্যান্সার হচ্ছে চোখ কয়েল। বলে রাখলাম যদি বাই চান্স দেয়, একদম ফান্ডামেন্টাল জায়গা থেকে কনসেপ্ট। সবার ক্লিয়ার? পুরো জিনিস বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো, আচ্ছা তাহলে আমরা যদি এরকম একটা সার্কিট বানাতে পারি, এটা পরের টপিক, এর সাথে রিলেটেড। আমরা যদি এরকম একটা সার্কিট বানাতে পারি যার মধ্যে কারেন্ট প্রায় জিরো, ভালো করে শুনবি, প্রায় জিরো, তাহলে সেই সার্কিটে পাওয়ার, ভুল বললাম আমি, আমরা যদি এরকম কোন একটা সার্কিট বানাতে পারি যে সার্কিটে পাওয়ার নিয়ারলি ইকুয়াল টু জিরো যদি বানাতে পারি, তাহলে সেই সার্কিটে যে কারেন্ট ফ্লো হচ্ছে সে কোনো এনার্জি লস করবে কি করবে না? করবে না। করবে না। আচ্ছা, পাওয়ারের ইউনিট কি? What? ওয়াট। তাই তখন সেই কারেন্টকে বলা হবে ওয়াটলেস কারেন্ট, ওয়ার্থলেস নয়, ওয়াটলেস কারেন্ট। খুব দেয় পরীক্ষায় কোশ্চেনটা, দুটো কোশ্চেনই দেয়, হোয়াট ইজ চোক কয়েল, হোয়াট ইজ ওয়াটলেস কারেন্ট। কি বলছে দেখো এবার বুঝেছো কিনা? দ্য কারেন্ট ইন এসি সার্কিট is said to be worthless, worthless বলছি, worthless নয়, is said to be worthless if the average power consumed in the circuit is zero. বল বুঝলি কিনা সবাই? Yes, sir. এক্সাম্পল কি হবে? পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, অর ওই যে চার্টে